ঐতিহাসিক ৭ই মার্চের ৫০ বছর পূর্তিতে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ধানমন্ডির ৩২ নম্বরে মানুষের ঢল। দেশব্যাপী শ্রদ্ধা ভালোবাসায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন। শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত বঙ্গবন্ধুর ভাষণ। চট্টগ্রাম কারাগারে তালাবদ্ধ কক্ষ থেকে বন্দি পালানোর ঘটনায় জেলার ও ডেপুটি জেলার প্রত্যাহার, ২ কারারক্ষী বরখাস্ত। কুড়িগ্রামের সাবেক ডিসির বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের মামলা চলবে, স্থগিতের আবেদন আপিল বিভাগে খারিজ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি। এবার থেকে সরকারিভাবে দিবসটি পালন শুরু হলো। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মানুষকে বিভ্রান্ত করতে রাজনৈতিক চতুরতা থেকে ৭ই মার্চ পালন করছে বিএনপি। ৫০ বছর আগে যেদিন স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, ঐতিহাসিক সেই দিন ভোরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তার সঙ্গে ছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় করোনা সতর্কতায় এবার দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন না। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাদের এই সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম আসলে একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি এবং তারা স্বাধীনতার ফুটনোটকে ইতিহাসের মহানায়ক বানাতে চায়। তারা ঘোষণার পাঠককে ঘোষক বানাতে চায়। ঘোষক আর ঘোষণার পাঠক এক বিষয় না। এ সময় তিনি স্বাধীনতা বিরোধীদের পরাজিত করতে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িকতা সহ সকল অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর নিরাপত্তার কড়াকড়ি শিথিল হলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের মহানায়ককে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার মধ্যে দিয়ে চট্টগ্রামে শুরু হয় ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি। পরে বিভিন্ন সংগঠনের আয়োজনে হয় আলোচনা সভা ও নানান আনুষ্ঠানিকতা। রংপুর জেলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা। বাঙালিরকে উদ্বুদ্ধ করার জন্য, উজ্জীবিত করার জন্য যে ভাষণ, সেটি হলো ৭ই মার্চ। এই ৭ই মার্চের ভাষণ আজকে শুধু বাঙালির নয়, সারা বিশ্বের। দিবসটি উপলক্ষে বাগেরহাটে সমস্বরে উচ্চারিত হয় মহান ৭ মার্চের ভাষণ। পরে জয় বাংলা স্লোগানে জেলা পরিষদ মাঠ মুখর করে তোলে শিশু শিক্ষার্থীরা। সোনার বাংলা গড়তে ও বঙ্গবন্ধুর বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। প্রজন্মের সবারই ভাষণটি জানা উচিত, বঙ্গবন্ধুকে জানা উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবনী অনুসরণ করতে চাই। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে তাদেরকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধু সম্পর্কে আরও ধারণা দিতে পারবে। ঝিনাইদহে খুদে বঙ্গবন্ধু সেজে একত্রিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ ধ্বনিত হয় তাদের কণ্ঠে।
বঙ্গবন্ধুর ভাষণ আমরা যখনই শুনি মনে হচ্ছে প্রথমবারই শুনছি। আমরা খুবই গর্বিত যে আমরা এই ভাষণ পাঠ করার তার এই ঐতিহাসিক ভাষণ পাঠ করার সুযোগ পেয়েছি। রাজশাহীতে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে উন্মোচন করা হয় ভাস্কর্য মুজিব দর্শন। সিলেট নগরীতে প্রচার করা হয় 7 মার্চের ভাষণ। একই ধরনের আয়োজন ছিল বরিশাল, খুলনা, বগুড়া, ময়মনসিংহ, দিনাজপুর, নাটোর, নেত্রকোনা ও গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায়। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঐতিহাসিক 7 মার্চে নানা আয়োজনের খবর জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এবার থেকে সরকারিভাবে দিবসটি পালন শুরু হলো, বরিশালে কি আয়োজন দেখছেন আপনি? দেখুন, বরিশালের আয়োজনটি সরকারিভাবে আজ সকাল থেকেই শুরু হয়েছে। পুষ্পার্ঘ্য অর্পণ জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। বিভাগীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন জাতির জনকের প্রতিকৃতিতে এবং সেই অনুযায়ী আর কি বেলা 3টার সময় আমরা দেখেছি যে শহীদ মিনারে একটি অনুষ্ঠান চলছিল, 3:30 থেকে শুরু হয়েছে এবং সেটি চলছে। আমি এখন এসছি বরিশাল যেটি শেখ হাসিনা সেনানিবাস। তো আমি এখানে এসছি, এখানে আজকে ওনাদের অন্যান্য আয়োজনের পাশাপাশি 7ই মার্চের এই ঐতিহাসিক দিনটিকে ঘিরে তারা যেটি করেছেন সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। এখানে শুরু হয়েছিল 10 জানুয়ারি। তো সেটির আজকে সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান তারা আয়োজন করেছেন এবং সেই লক্ষ্যে সার্বিক সমস্ত কার্যক্রম এখানে চলছে। যেটি বলা হচ্ছে যে 4টি এই অনুষ্ঠান শুরু করার কথা ছিল, তো কিছুক্ষণের মধ্যে এটি শুরু হয়ে এখানে ৭৬,০০০ জন ব্যক্তিবর্গ যারা সামরিক এবং পুরস্কৃত হবেন। আর যেটি বলা হচ্ছে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন 7 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। তো তিনি এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে। আমরা যেটি দেখছি যে আসলে 7ই মার্চ আজকের এই ঐতিহাসিক দিনটিকে ঘিরে এই প্রথমবারের মতো বরিশাল যেন একটা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, আপনি শুনছিলেন বরিশালে কিভাবে পালন করা হচ্ছে 7ই মার্চ, ভিন্ন কোনো আয়োজন দেখছেন কিনা? বগুড়ায় কিভাবে পালন করা হচ্ছে 7ই মার্চের আয়োজন? কিন্তু বঙ্গবন্ধু আমার কাছে আজকে যে পরিস্থিতিটা দেখছি সেটি এই ঐতিহাসিক দিনকে কেন্দ্র করে বলা যায় যে এক ধরনের উচ্ছ্বাসেরই আবেশ দেখতে পাচ্ছি। উচ্ছ্বাসই ছড়িয়ে আছে চারিদিকে। সকালবেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে একেবারেই বলা যায় যে সব ধরনের উদ্যোগ নিয়েছে, সরকারি সব ধরনের উদ্যোগ, সব ধরনের কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক দলগুলো আজকে বিশেষভাবে এই দিনটির প্রতি গুরুত্ব দিয়েছে এবং আলোচনা সভারও আয়োজন করেছে। একই সাথে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন সেটি নিয়েও আলোচনা করছে। আমরা এই যে অনুষ্ঠানটি রয়েছে এটি বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং এইখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই দিনকে কেন্দ্র করে পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনী এবং বাংলাদেশের আপবর মানুষের মধ্যে যে স্পন্দনটা জেগে উঠেছে সেই স্পন্দনটার এক বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে এই বিশাল আয়োজনের মধ্যে। এই বগুড়া শহরের খোকন পার্কে আজকে এই আয়োজনের সব শ্রেণীর মানুষকে আমরা দেখতে পাচ্ছি। একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও এখানে আমাদের এই সামনে বসে আছেন, তারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সকালবেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিনটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সূচনা করা হয়েছে সকাল 8টায়। আর জেলা পুলিশের পক্ষ থেকে খোকন পার্কে আয়োজন করা হয়েছে 2:45 থেকে এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো তুলে ধরবার জন্য। আর তা শুনতে বিভিন্ন এলাকা থেকেই এখানে এসছেন নানা শ্রেণী এবং পেশার মানুষ, যাদের মধ্যে আমরা বলা যায় যে একেবারে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও রয়েছেন এবং সবাই বেশ উপভোগ করছেন আজকের এই আয়োজন। এবং এখন যে অনুষ্ঠানটি চলছে কেন্দ্রীয়ভাবে সরকার প্রধান বা রাষ্ট্রীয় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের যে অনুষ্ঠানটি চলছে সেটিও এখানে দেখানো হচ্ছে ইতিহাস আর ঐতিহ্যকে তুলে ধরবার জন্য। আর এই যে ঐতিহাসিক ভাষণ এর গুরুত্বটি সারা দেশের গণ্ডি ছড়িয়ে বাইরে কিভাবে রয়েছে সেই বিষয়টিও এখানে আলোচনা করা হবে এবং সব মিলিয়ে আজকের এই আয়োজনটি আমরা
আমার কাছে একটি উৎসবমুখর এবং ঐতিহাসিক যে গুরুত্ব সেটিও তুলে ধরার উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। সারা দেশে ঐতিহাসিক ৭ই মার্চ পালন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। ঐতিহাসিক ৭ই মার্চ ২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠানে। যার ফলে আন্দোলন, সংগ্রাম এবং অসহযোগ আন্দোলন এবং একটি অসহযোগ আন্দোলনের পথ ধরে একটা সশস্ত্র বিপ্লবের দিকে তিনি এই জাতিকে নিয়ে গিয়েছিলেন। আমার তো মনে হয় যে এটা এমন একটা ঐতিহাসিক বিষয়, পৃথিবীতে আর কোনো নেতা এভাবে তার জীবনে সাফল্য অর্জন করেছে এই দৃষ্টান্ত খুব কমই আমরা দেখাতে পারি। তার কারণ হচ্ছে এই ভাষণটা তিনি যখন দিতে যান, আমি এই কথা বহুবার বলেছি, আবারও বলছি, যে ভাষণ কিন্তু কোনো লিখিত ভাষণ না। তিনি তার জীবনের সমস্ত সংগ্রামের যে অভিজ্ঞতা এবং তার যে বাঙালি জাতিকে নিয়ে লক্ষ্য, সেই লক্ষ্য স্থির করেই কিন্তু তিনি এই ভাষণটা দিয়েছিলেন। আর এই পরামর্শটা আমার মাই দিয়েছিলেন। কারণ আমাদের অনেকেরই তো থাকে যে একটা এরকম একটা ভাষণ দিতে যাচ্ছেন, কি বলবেন, কি কথা বলবেন, এ ব্যাপারে অনেকের অনেক পরামর্শ। এবং বিশেষ করে আমি ছাত্র সংগ্রামের সাথে বা আন্দোলনের সাথে সবসময় জড়িত ছিলাম বলেই অনেক কিছু আমার জানা আছে। তখন আমাদের ছাত্র নেতাদের অনেকে, বিশেষ করে আমার নাম বলতে আপত্তি নেই, যেমন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক সহ, সেখানে তোফায়েল সাহেব সহ আরও অনেকে ছাত্র নেতারাও 32 নম্বরে এসেছে। সিরাজুল আলম খান খুব বারবার চাপ দিচ্ছিল যে আজকেই স্বাধীনতাটা ঘোষণা দিতেই হবে, বা তার আগের দিন সন্ধ্যায়ও তারা এসে একই কথা বলে যায়। আর আমাদের অনেক বুদ্ধিজীবীরা অনেক লিখিত পয়েন্ট দিয়ে যান, কেউ পরামর্শ দিয়ে যান কী করে বলতে হবে, কী বলতে হবে, অনেক কিছু বলে গেছেন। কাগজে কাগজে আমাদের মানে ঘর ভরা অবস্থা। সিরাজুল আলম খান যখন এই কথাগুলি বলে, বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু একদিকে আব্দুর রাজ্জাক আর একদিকে সিরাজুল আলম খান, এখানে শেখ ফজলুল হক মনি সকলেই ছিল। তো শুধু সিরাজুল আলম খানকে বঙ্গবন্ধু বলেছিলেন একটি কথা বারবার আমার কানে এখনও বাজে, বলেছিলেন, সিরাজ, লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার। কী করতে হবে আমি জানি, তোমরা তোমাদের কাজ করো, যাও। ঠিক শির গোড়ায় এ কথাটা বলে তিনি ঘরে ফিরে আসেন। প্রতিটি ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে একটা পরিমিতি বোধ কিন্তু থাকতে হয়। ৭ই মার্চে ভাষণ যখন দিতে যাবেন, তখন আমার মায়ের একটাই পরামর্শ ছিল, সারাটা জীবন সংগ্রাম করেছো তুমি, তোমার মনে যে কথা আছে তুমি ঠিক সেই কথাটাই বলবে, কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই। এই ভাষণটা তিনি যখন দেন, আপনারা দেখে দেন চশমাটা টেবিলের উপরে রাখা, তিনি বলে যাচ্ছেন তার মনের কথাগুলি। এবং এই ভাষণের ভিতরে আপনি 3টা স্তর পাবেন। একটা ঐতিহাসিক পটভূমি আছে, যে বাঙালির বঞ্চনার ইতিহাস, অত্যাচার নির্যাতনের ইতিহাস, তখনকার বর্তমান অবস্থাটা, কিভাবে সেই পাকিস্তানি সামরিক যন্ত্ররা গুলি করে মানুষকে হত্যা করছে, কিভাবে মানুষ ভোট দিয়েছে তাদের সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করছে, সেই বঞ্চনার ইতিহাস, সে তখনকার নির্যাতনের ইতিহাস তিনি বলছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভাষণের মধ্য দিয়ে তিনি একটা যুদ্ধের প্রস্তুতি নেবার সকল নির্দেশনা দিয়ে গেছেন। কারণ একটা গেরিলা যুদ্ধ হবে, সেই গেরিলা যুদ্ধ হতে হলে কী কী করতে হবে, সংগ্রাম পরিষদ গড়ে তোলা থেকে শুরু করে যার যা কিছু তাই নিয়ে, যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে বলেছেন। এবং তিনি এও জানতেন যে মুহূর্তে তিনি স্বাধীনতার ঘোষণাটা বাস্তবে অফিসিয়ালভাবে দেবেন,
সেই মুহূর্তে হয়তো তিনি বেঁচে নাও থাকতে পারেন। সেই জন্য তার এই ঐতিহাসিক ভাষণের ভিতরেই কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে গেলেন। তিনি বলে গেলেন যেবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং এই ভাষণে কিন্তু দুইবার তিনি এই কথাটা বলেছেন এবং শেষের বার সব থেকে জোর দিয়ে বলেছেন। অর্থাৎ এটা যে স্বাধীনতার সংগ্রাম বা এই যুদ্ধটা যে স্বাধীনতার যুদ্ধ হবে, সেই কথাটাই কিন্তু তিনি স্পষ্ট বলে গেছেন। কাজে এটা একদিক থেকে বলতে গেলে ৭ই মার্চই তো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। এবং এই ঘোষণার পর থেকে একটা অর্থাৎ পূর্ববঙ্গ কিভাবে চলবে সকল দিক নির্দেশনা দিয়েছেন। এবং সবথেকে ঐতিহাসিক ব্যাপার হলো সে সময় কিন্তু ওই ৩২ নম্বরের বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে নির্দেশনা দিতেন সেই নির্দেশনায় দেশ চলত। সেই অফিস আদালত থেকে শুরু করে এমনকি ট্রেজারি চালানো বন্ধ, সব কিছু বন্ধ, সম্পূর্ণ নিয়ন্ত্রণ তখন ওই ৩২ নম্বরে। এমনকি ইয়াহিয়া খান যখন এসছে এই পূর্ববঙ্গে বাংলাদেশে, কোনো বাঙালি বাবুর্চিখানায় কাজ করতে চায়নি। বাধ্য হয়ে তখন প্রেসিডেন্ট হাউস থেকে ফোন এসেছিল যেন ৩২ নম্বর থেকে একটু বলে দেওয়া হয় যে রান্নাঘরে যেন বাবুর্চিরা একটু কাজ করে। তেমনই একটা অবস্থা তখন। আমি জানি না পৃথিবীতে আর কোথাও এ ধরনের অসহযোগ আন্দোলন হয় কিনা, কিন্তু এই ভাষণের মধ্যে দিয়ে যা যা নির্দেশনা তিনি দিয়েছেন ঠিক সেই নির্দেশনা এদেশের মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছে। যুদ্ধের সময় রণক্ষেত্রে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যেহেতু জনগণের ম্যান্ডেটটা তিনি পেয়েছেন, তিনি জনগণের নেতা এবং তার কথাই এদেশের মানুষ মেনে নিচ্ছে। সেদিক থেকে এ বাঙালি তখন তার অধিকার পেয়েছে, তার স্বাধীনতার অধিকার, স্বশাসনের অধিকার, কিন্তু সেই অধিকার থেকে পাকিস্তানি জান্তারা বঞ্চিত রেখেছে। তো সেই জায়গাটায় পাকিস্তানিরা বসে থাকেনি, তার যে কোনো সময় আক্রমণ করতে পারে এবং আক্রমণ তারা করবে, এ প্রস্তুতি তারা নিয়েছে। আর তার মোকাবেলা করবার জন্য বাঙালিকেও যুদ্ধ করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কে আক্রমণকারী হবে আর কে আক্রান্ত হবে এটাও কিন্তু রণক্ষেত্রে একটা বিশাল জিনিস, যেটা আন্তর্জাতিক সমর্থনের ব্যাপারে। এই ক্ষেত্রটাও যদি একটু বিবেচনা করেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে রণকৌশল, তিনি নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে বাংলাদেশের মানুষ যেন স্বাধীনতা পায় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু তিনি এই রণকৌশল হাতে নিয়েছিলেন। যে মুহূর্তে পাকিস্তানি শাসকরা নিরস্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ল, সেই মুহূর্তে কিন্তু তিনি তার এই স্বাধীনতার ঘোষণাটা প্রচার করা শুরু করালেন। এবং যেহেতু বাঙালিরা পাকিস্তানি দ্বারা আক্রান্ত হয়েছে, সেহেতু পরবর্তী আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আন্তর্জাতিক সমর্থন পেতে আমাদের কোনো বেগ পেতে হয়নি, কারণ তাদের গণহত্যা চালানো, নির্যাতন চালানো, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন গ্রেপ্তার করলো এর পরপরই গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে দেশদ্রোহী মামলা দিয়ে তাকে শাস্তি পর্যন্ত দেওয়া হলো, তখনও বিশ্ব জনমত তার পক্ষে। এবং আমরা আমাদের বন্ধু প্রতিম দেশের সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধে এবং আন্তর্জাতিক সহযোগিতায় আমরা কিন্তু বিজয় অর্জন করলাম। এবং এই ভাষণেও তিনি সে কথা বলে গেছেন যে আমি যদি হুকুম দেবার নাও পারি, অর্থাৎ একটি জাতির জন্য তিনি শুধু রণকৌশলী দিয়ে যাননি, তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি বলতেন যে যা কিছু হোক দেশ স্বাধীন হবেই। শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা হিসেবে না, যুদ্ধের রণকৌশলেও তার এই বক্তৃতা যে কত কার্যকর এবং তার প্রতিটি পদক্ষেপ যে কত বাস্তবমুখী, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা।
লাখো শহীদ জীবন দিয়েছে, মা বোনেরা নির্যাতিত হয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতির পিতার নির্দেশে যে নেতৃবৃন্দ যুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছেন, সেই নেতাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট বাঙালির জীবনের একটা কালো অধ্যায় হিসেবে এসেছে। কারণ যারা পরাজিত হয়েছিল তারা বসেছিল না, তার সর্বক্ষণ ষড়যন্ত্রে ব্যস্তই ছিল। তাই যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ সম্পূর্ণভাবে গড়ে তুলে অর্থনৈতিক মুক্তির পথে জাতির পিতা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় 15 আগস্টের ঘটনা ঘটল, যেখানে পাকিস্তানি শাসকরা তাকে বারবার হত্যার চেষ্টা করেছে। ফাঁসির আদেশ দেওয়া সত্ত্বেও ফাঁসি দিতে পারেনি। আর যে বাঙালির জন্য তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, যে বাঙালির জন্য সারা জীবনের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়েছিলেন, দিনের পর দিন কারাগারে অন্তরালে নির্যাতন ভোগ করেছেন, যে বাঙালিকে আত্মপরিচয়ের সুযোগ দিয়ে গেছেন, একটা রাষ্ট্র দিয়ে গেছেন, একটা জাতি হিসেবে স্বীকৃতি দিয়ে গেছেন, কি দুর্ভাগ্য যে তাদের হাতেই জীবন দিতে হলো। শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই না, গোটা পরিবার, আমরা 2 বোন বেঁচে ছিলাম, বিদেশে ছিলাম বলে। 75-এর পরে এই ভাষণটা নিষিদ্ধ ছিল। এ ভাষণ বাজানো যাবে না, দেয়া যাবে না, অলিখিত একটা নিষেধাজ্ঞা জারি ছিল। ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যায় না, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না, আর বাঙালিকে দাবায় রাখা যায় না। এটা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন তার 7ই মার্চের ভাষণে। তাই দাবায় রাখতে পারে নাই। আজকে সত্য উদ্ভাসিত হয়েছে। আজকে এই ভাষণ বিশ্ব স্বীকৃতি যেমন পেয়েছে, তেমনি জাতিসংঘের প্রতিটি ভাষায় এই ভাষণটা অনুবাদ করা হয়েছে, প্রতিটি ভাষায় এটা অনুবাদ করে প্রচার করা হচ্ছে। ইউনিসেফ সেই পদক্ষেপটা নিয়েছে। আমাদের প্যারিসের যিনি রাষ্ট্রদূত, তিনি আমাদেরকে এটা জানিয়েছেন। যে ভাষণ তার নিজের সৃষ্টি, বঙ্গবন্ধু শেখ মুজিবের নিজের সৃষ্টি, বাংলাদেশে একদিন নিষিদ্ধ হয়ে গিয়েছিল, আজকে জাতিসংঘে সেটা স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের প্রতিটি ভাষায় এই ভাষণটা অনুবাদ করা হয়েছে, বিশ্ব স্বীকৃতি পেয়েছে। সারা বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ ভাষাগুলি, যে ভাষাগুলি মুক্তিকামী মানুষকে উদ্বুদ্ধ করেছে, সেই ভাষাগুলির মধ্যে, সেই ভাষণগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে 7ই মার্চের ভাষণ। আর বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এই কারণে, 81 সাল থেকে 80 সাল থেকেই যে সংগ্রাম, তারই সাফল্য আজ 50 বছর পূর্তিতে আমরা দেখে যেতে পারলাম যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ আজ বিশ্ব স্বীকৃতি পেয়েছে, এবং বাংলাদেশের মানুষও আজকে এটা শুনতে পারছে, জানতে পারছে, চর্চা করতে পারছে, যার আগ্রহ বাড়ছে, এর অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করার চেষ্টা করছে। এখানেই তো সবথেকে বড় সাফল্য, আজকে বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ইনশাল্লাহ জাতির পিতার আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করব। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। সে মুক্তির পথে অনেক দূর আমরা এগিয়ে গেছি। ইনশাল্লাহ আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।
চট্টগ্রাম কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার ও 2 কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে কারা অধিদপ্তর। দুপুরে খুলনার ডিআইজি প্রিজন্স সগির মিয়াকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কারা কর্তৃপক্ষ জানায় গত 9 ফেব্রুয়ারি সদরঘাট থানার একটি হত্যা মামলায় ফরহাদ হোসেন রুবেলকে কারাগারে পাঠানো হয়। শনিবার ভোর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনায় পুলিশ ও কারা কর্তৃপক্ষের যৌথ তল্লাশি চলছে। ধারণা করা হচ্ছে কারাগারের ড্রেন দিয়ে সে পালিয়ে গিয়ে থাকতে পারে। তার খোঁজ না মেলায় শনিবার রাতে থানায় মামলা করেন চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তার খোঁজ পাওয়া যায়নি। এর আগেও ফরহাদ 2018 সালে অন্য মামলায় কারাগারে থাকাকালীন 2 বার কারাগারের নালা ও ছাদে লুকিয়েছিল। কারাগারে কয়েকদিন নিখোঁজের ঘটনায় আমরা ভিতরে খোঁজ নিয়েছি। তাকে না পাওয়ার কারণে নিয়মিত মামলা রুজু হয়েছে। জেল সুপার আদি হয়ে অভিযোগ দায়েরের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করেছি। কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভিন সহ অন্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। গত বছরের 14 মার্চ মধ্যরাতে বাড়ি থেকে ধরে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের অভিযোগে মামলা হয় কুড়িগ্রামের তৎকালীন ডিসি সুলতানা পারভিন সহ কয়েকজনের বিরুদ্ধে। এই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন আরডিসি নাজিমউদ্দিন। তবে আজ সেই আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এর ফলে সুলতানা পারভিন সহ অন্যদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। জয়পুরহাটে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত 1 মাসে আক্রান্ত হয়েছে অন্তত 2000 রোগী, যাদের বেশিরভাগই শিশু। এখনো প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে 60 থেকে 70 রোগী। আবহাওয়া পরিবর্তনের কারণে উল্লেখ করে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জয়পুরহাট সদর হাসপাতালের দৃশ্য এটি। এদের সবাই ডায়রিয়ায় আক্রান্ত। শয্যার চেয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় তিল ধারণের ঠাঁই নেই কোথাও। শুধু আধুনিক হাসপাতাল নয়, একই অবস্থা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও। আক্রান্তদের বেশিরভাগই শিশু। আমার আম্মার ডায়রিয়া, আজকে ভর্তি হলাম। বর্তমানে ভালো চিকিৎসা। ছেলেটার ডায়রিয়া হয়েছে আজ 15 দিন যাবে। বিরামপুর 7 দিন থাকার পরে এই জায়গায় শুনলাম যে জয়পুরহাটের চিকিৎসা ভালো, এই জন্য এই জায়গায় প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট রোগী আসতেছে এবং তাদের আমরা সার্বক্ষণিক সেবা দেওয়ার চেষ্টা করতেছি। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধ্যমতো সেবা দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। গত 1 সপ্তাহে মোট 500 জন রোগী ভর্তি হয়েছে এবং গত 1 মাসে আমাদের প্রায় 2000-এর মতো রোগী ভর্তি হয়েছে এবং সকল রোগীর আমরা চিকিৎসা দিয়েছি। গত 2 সপ্তাহ ধরে আবহাওয়া পরিবর্তনের কারণে দিনের বেলায় গরম আর রাতে শীত অনুভূত হচ্ছে। পাশাপাশি অপরিচ্ছন্নতার কারণে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে বলে জানান চিকিৎসকরা। আমরা এটাকে মনে করতেছি আবহাওয়া পরিবর্তনের কারণে মেইনলি রোটা ভাইরাস থেকে এটা হয়। ভাইরাস ইকোলাই, স্টেরিশিয়া কোলাই এই জাতীয় জীবাণু থেকে হয় আর কি। আর সাধারণত খাদ্যাভ্যাস পরিবর্তন, খাদ্য ঠিকমতো গ্রহণ না করা, পানি কম খাওয়া, এই সমস্ত কারণেও ইনডাইজেশন হয়, সেক্ষেত্রে ডায়রিয়া। ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানি, বেশি বেশি তরল খাবারের পাশাপাশি শিশুদের বাড়তি নজরদারির জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশে এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো থাকছে। সময় বাড়িয়েও শেষ হয়নি সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। আগাম বৃষ্টিতে ফসল হানির শঙ্কায় কৃষকরা।